নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা আমাদের রাজ্যের মানুষকে নাড়া দিয়েছে, আমাদের রাজ্যের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। আমাদের রাজ্যের মানুষের এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষ উত্তাল হয়েছে, আন্দোলনে ফেটে পড়েছে। এর আগে রাজ্যের মানুষকে কখনো এইভাবে ঐক্যবদ্ধভাবে এতটা ক্ষোভ কোনো সরকারের বিরুদ্ধে কোনো রাজ্যে আন্দোলন করতে মানুষকে দেখা যায়নি। এই আন্দোলনের রেশ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন দেশের বাইরে বিদেশে বিভিন্ন দেশে দেশে এই আন্দোলনের রেশ, এই আন্দোলনের ঢেউ গিয়ে পৌঁছে গিয়েছিল। আরজিকর মেডিকেল কলেজ, যে আরজিকর মেডিকেল কলেজের গোটা ঘটনাটা ঘটানো হয়েছিল, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করব এই আরজিকর মেডিকেল কলেজ, তার ঘটনার দিনগুলো, কিভাবে সেই ঘটনা ঘটে যাওয়ার পর গোটা রাজ্যের মানুষের মধ্যে তার তীব্র ক্ষোভের সঞ্চার করলো, মানুষ কিভাবে ক্ষোভে ফেটে পড়ল, এবং এই ঘটনার মূল চরিত্র কারা। এই ঘটনাগুলো ঘটার পর আমাদের রাজ্য রাজনীতিতে তার কি প্রভাব পড়েছে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গোটা ঘটনার সূত্রপাত 9ই আগস্ট 2024। 9ই আগস্ট 2024 কলকাতা ঘুম ভেঙে জানতে পারল 8ই আগস্ট রাত্রে আরজিকর মেডিকেল কলেজে একজন চিকিৎসক কন্যা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কলকাতার মানুষ প্রথমে হতচকিত হয়ে গেল, বুঝতে কিছুটা সময় লাগলো। সংবাদ মাধ্যমে যখন একের পর এক বুলেটিনে এই সমস্ত খবরগুলো আসতে শুরু করলো, গোটা দেশের মানুষের কাছে যখন এই খবর পৌঁছতে শুরু করলো, এই খবরের নৃশংসতা যখন রাজ্যের এবং দেশের মানুষ জানতে পারল, তখন তারা ক্ষোভে ফেটে পড়লেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হতে শুরু করলো। আরজিকর মেডিকেল কলেজে মানুষ পৌঁছে যেতে থাকলো, কাতারে কাতারে মানুষ পৌঁছে গেল। এই প্রতিবাদ শুধু কলকাতা কিংবা পশ্চিমবাংলা কিংবা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, গোটা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মানুষকে হতচকিত করে দিয়েছে। এই ধরনের ঘটনা দেখার পর তারা আতঙ্কিত হয়ে উঠেছে, কোন রাজ্যে বসবাস করছি আমরা। এরকম একটা ভয়াবহ ঘটনা যখন ঘটে গেল, তখন এই গোটা ঘটনাটা ঘটার পর রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠল, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা তারা করছে। এই গোটা ঘটনাটার পেছনে রয়েছে সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। তার দিকে আঙুল উঠল। একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। গ্রেপ্তার করার পর তাকে নিয়ে যাওয়া হলো, বলা হলো এই গোটা ঘটনার মূল চক্রী হচ্ছে সঞ্জয় রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত বলে দিলেন সঞ্জয় রায়কে দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হোক। ততক্ষণে গোটা রাজ্যের মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাজ্যের মানুষ এটা বলতে শুরু করেছেন যে এই গোটা ঘটনার পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে। একা সঞ্জয় রায় কখনো এই ঘটনা ঘটাতে পারে না। সন্দীপ ঘোষ, তার একটা সিন্ডিকেট কাজ করে। সন্দীপ ঘোষের সিন্ডিকেট রাজ সম্পর্কে ততক্ষণে গোটা রাজ্যের মানুষ জানতে শুরু করেছে। সংবাদ মাধ্যমে একের পর এক দুর্নীতির খবর আসতে শুরু করেছে। সন্দীপ ঘোষ আর তার গ্যাং, নর্থ বেঙ্গল লবি, উত্তরবঙ্গ লবি, তারা কিভাবে অত্যাচার করে। কলকাতা মেডিকেল কলেজ সহ গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলোতে তারা কিভাবে দাপিয়ে বেড়ায়, সেখানে সিন্ডিকেট রাজ চলে, কিভাবে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলো সামনে আসতে শুরু করলো। একের পর এক মৃতদেহ পাচার করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। মেডিকেল কলেজগুলোতে বিপুল টাকার দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ভবনও জড়িত। মানুষ বলতে শুরু করলেন, সংবাদ মাধ্যমে এটা খবর আসতে শুরু করলো, এই ঘটনা কখনোই একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ নয়। গোটা ঘটনা সিভিক ভলেন্টিয়ারের কাজ নয়। রাজ্যের মানুষ যখন ক্ষোভের আগুনে ফুটছে, তখন সেই আগুনে ঘি পড়ল। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপার আক্তার আলী, তিনি একটা অভিযোগ করলেন। তিনি বললেন তিনি সন্দীপ ঘোষের সম্পর্কে তিনি সমস্ত তথ্য প্রমাণ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানিয়েছিলেন।
ये उनके करप्शन के अगेंस्ट में, उनके मैल प्रैक्टिस के अगेंस्ट में, फाइनेंशियल लिटिगेशन और कुछ स्कैम था जिसके अगेंस्ट में मैंने कंप्लेन लगाया था। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তার ট্রান্সফার হয়ে গেছিল, তিনি আদালতের দ্বারস্থ হলেন। সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে গোটা রাজ্যের মানুষ বুঝতে পারল এই চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা এটা নিছক কোনো ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়, এর সঙ্গে একটা বিরাট বড় ষড়যন্ত্র যুক্ত রয়েছে। ঘটনা ঘটে যাওয়ার 5 দিন পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক উঠছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে নিষ্ক্রিয়তার। যখন ক্ষোভের আগুন বাড়ছে, সুপ্রিম কোর্ট সুমোটো করে এই গোটা তদন্ত প্রক্রিয়াটা তারা নজরদারি করতে শুরু করলো। সিবিআই এর এন্ট্রি হলো 5 দিন পর। সিবিআই এখানে আসার পর গোটা রাজ্যে আওয়াজ উঠল, গ্রেপ্তার করো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষই এই গোটা ঘটনার মূল পাণ্ডা। গোটা রাজ্য থেকে এই আওয়াজ উঠল, গোটা দেশের মানুষ আওয়াজ তুললেন। এই প্রাক্তন অধ্যক্ষ, আরজিকর কলেজের, মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সেই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। এর সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে এই চিকিৎসক কন্যা মুখ খুলেছিলেন, সে কারণেই তাকে এই ধরনের অবস্থা, এই পরিণতি তার হলো, এ কথা বলতে শুরু করলেন গোটা রাজ্যের মানুষ। সংবাদ মাধ্যমে এই খবর আসতে শুরু করলো। নির্যাতিতার পরিবার এই দাবি করলেন গোটা ঘটনার পেছনে শুধু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নয়, আরও অনেকে রয়েছে। আন্দোলন, মানুষের ক্ষোভ যত তীব্র হতে শুরু করলো, তখন সিবিআই তাকে 16 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করলেন 2 সেপ্টেম্বর 2024। এই গোটা ঘটনাটার কেন্দ্রে ছিল সন্দীপ ঘোষ, কিন্তু সন্দীপ ঘোষ তো একা নয়। সন্দীপ ঘোষ তো একাই গোটা ঘটনার সঙ্গে, তার পক্ষে এই গোটা ঘটনাটা ঘটানো সম্ভব নয়। এর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই যার নাম আসলো, তিনি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যিনি এই গোটা ঘটনার দিন সকাল থেকে সন্দীপ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন এবং এই মৃতদেহ সৎকার করা, এফআইআর না নেওয়া, তদন্ত সঠিকভাবে না করা, এই সমস্ত বিষয় ক্ষেত্রে যার গাফিলতি পরতে পরতে লক্ষ্য করা গেছে। সন্দীপ ঘোষের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ। সন্দীপ ঘোষের ফোনেও বাইরে থেকে প্রতি মুহূর্তে নির্দেশ আসছিল, এই বাইরের লোকটিকে, সেই সন্দেহভাজন ব্যক্তিকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এর সঙ্গে আরো অনেকে যুক্ত। অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিনীত গোয়েলের সঙ্গে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ওখানকার স্থানীয় একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে নিয়ে গিয়ে তার বাবা মাকে টাকা অফার করেছেন ওই দিন 9 আগস্ট। গোটা ঘটনাটা ধামাচাপা দিয়ে দিন। অভিযোগ উঠেছে অভিষেক গুপ্তার বিরুদ্ধে, ডিসি নর্থের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ওখানকার স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ দ্রুততার সাথে সেই বডি পুড়িয়ে দেওয়া, নির্যাতিতার বডি পুড়িয়ে দেওয়ার অন্যতম কারিগর নির্মল ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কার নির্দেশে তিনি এত দ্রুত কার্যত পরিবারের লোকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেই বডি পুড়িয়ে দিয়েছিলেন, পেছনে কারণ কি ছিল? এসপি দাস, একজন প্রভাবশালী ডাক্তার দক্ষিণ কলকাতার, তার নামে অভিযোগ উঠেছে তিনি স্বাস্থ্য দপ্তরে না থেকেও গোটা রাজ্যের সমস্ত স্বাস্থ্য দপ্তর কন্ট্রোল করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। সেই এসপি দাসের নামও এই গোটা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে বলে অনেকে মনে করছেন। মেডিকেল ঠিকাদার বিপ্লব সিং, সুমন হাজরা, যারা এখন গ্রেপ্তার হয়েছে, এরা সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী ছিল। সন্দীপ ঘোষ যখন যে মেডিকেল কলেজে গেছে, এই বিপ্লব সিং আর সুমন হাজরা তখন সেই মেডিকেল কলেজে গিয়ে ঠিকাদারি করেছে। এটা কি করে সম্ভব? স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সহযোগিতা, বোঝাপড়া না থাকলে, স্বাস্থ্য দপ্তরের প্রভাবশালী লোকজন মাথায় হাত না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এই খুন, ধর্ষণ এবং দুর্নীতি মামলায় এদের নামও যুক্ত হয়েছে। এই গোটা ঘটনাটাতে অসংখ্য জটিলতা তৈরি হয়েছে। সিবিআই তদন্ত করেছেন, কিন্তু সিবিআইয়ের তদন্ত পুলিশের তদন্তের থেকে আর বেশি কোথাও এগোয়নি। পুলিশ যেখানে তদন্ত শেষ করেছে, সিবিআইয়ের তদন্তও ঠিক সেখানেই শেষ হয়েছে। সিবিআই যখন তদন্তভার গ্রহণ করেছে, তখন 5 দিনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এই অভিযোগ কিন্তু বারে বারে উঠেছে।
মৃতদেহ দ্রুত পুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আর কোনো সুযোগ ছিল না যে দ্বিতীয়বার পোস্টমর্টম করে পোস্টমর্টমটা যাতে এর আগের পোস্টমর্টম ত্রুটিপূর্ণ পোস্টমর্টম হয়েছে, ত্রুটিহীন পোস্টমর্টম করার আর কোনো সুযোগ রাখেনি এ রাজ্যের সরকার। দ্রুত বডি পুড়িয়ে দিয়ে সেই ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তথ্য প্রমাণের একটা বিরাট অংশ তারা লোপাট করে দিয়েছে। প্লেস অফ অকারেন্সে বহু লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ফলে সেখানে আদৌ যারা অপরাধী তাদেরকে ওই অত মানুষের পায়ের চিহ্ন, অত মানুষের ঢুকে পড়ার ফলে আলাদা করে অপরাধীদের চিহ্নিত করা অসম্ভব কাজ হয়ে পড়েছিল। কিন্তু ফরেনসিক রিপোর্ট যা অনেক জটিলতার, অনেক কঠিন প্রশ্নের জন্ম দিচ্ছে, অনেক প্রশ্ন যার কোনো উত্তর নেই। ফরেনসিক রিপোর্ট বলছে ওই ম্যাট্রেস, যে ম্যাট্রেসে নির্যাতিতার বডিটা পড়েছিল, সেই ম্যাট্রেসে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। একথার অর্থ ওই ম্যাট্রেসে ধর্ষণ করা হয়নি বা খুন করা হয়নি। তাহলে ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা নিশ্চিতভাবে অন্য কোথাও ঘটানো হয়েছিল, তারপরে এনে ওই ম্যাট্রেসের ওপর বডিটা ফেলে দেওয়া হয়েছিল। অথচ সিবিআই বলছে ওই সেমিনার রুমে মানুষের চোখ এড়িয়ে ওখানে ঢুকে পড়ে ওইভাবে ধর্ষণ করা, ওকে হত্যা করা কার্যত অসম্ভব। তাহলে ঘটলো কি? কিভাবে ঘটেছে এই ঘটনা? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এই প্রশ্নের উত্তর ছাড়াই সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হয়ে গেছে। সিবিআই বলছে এখনো পর্যন্ত ফরেনসিক রিপোর্ট মেয়েটি নির্যাতিতার দেহে কোনো রকম বীর্য পাওয়া যায়নি। সিবিআই বলছে কন্ডোম পরে ধর্ষণ করা হয়েছে। কন্ডোমের অস্তিত্ব সিবিআই খুঁজে পায়নি। কিভাবে প্রমাণ হলো যে কন্ডোম পরে ধর্ষণ করেছে এটা কিভাবে প্রমাণ হলো? এই ব্যাপারেও কিন্তু নিরুত্তর সিবিআই। এখনো পর্যন্ত জানতে পারা যায়নি যে এই যে ফরেনসিক রিপোর্টে, এখনো পর্যন্ত জানতে পারা যায়নি যে ফরেনসিক রিপোর্টে যে ডিএনএ, এখনো পর্যন্ত জানতে পারা যায়নি ডিএনএ টেস্টে একাধিক ব্যক্তির অস্তিত্ব পাওয়া গেল। সেই একাধিক ব্যক্তি কারা? সিবিআই বলছে কন্টামিনেটেড। এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? কোনো উত্তর নেই, এর কোনো উত্তর নেই। এটা কি ইচ্ছাকৃতভাবে করা হলো যাতে অন্য কারুর ডিএনএর অস্তিত্ব, এই গোটা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া যায়, সেজন্য কি এটাকে ইচ্ছাকৃতভাবে করা হলো? এর কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সব থেকে বড় প্রশ্ন, আরজিকর মেডিকেল কলেজে এই খুন ধর্ষণের ঘটনায় যদি এই একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যুক্ত থাকে, তাহলে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর এত উদ্বেগ, তার জন্য কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের এত সক্রিয়তা, তার জন্য আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সক্রিয়তা, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের সক্রিয়তা, তার সঙ্গে যুক্ত হয়েছে ডিসি নর্থ অভিষেক গুপ্তা। তিনি এত সক্রিয় যে তিনি টাকার থলি নিয়ে পৌঁছে যাচ্ছেন পরিবারের কাছে, গিয়ে বলছেন টাকা নিয়ে মিটমাট করে নিন গোটা ব্যাপারটা। একজন সামান্য সিভিক ভলেন্টিয়ারের জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একদম নিচু স্তর পর্যন্ত সকলে এত সক্রিয়, কাউন্সিলর, বিধায়ক, তারা পর্যন্ত সক্রিয় হয়ে উঠলেন। দ্রুত বডি পুড়িয়ে দেওয়া হলো। সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন দ্রুত মুখ্যমন্ত্রী। দ্রুত ফাঁসি হয়ে গেলে সঞ্জয় রায়ের বাকি যেটুকু তথ্য প্রমাণ আছে সেটুকু কি লোপাট করে দেওয়া? সেই পরিকল্পনাতে, সেই কারণেই কি দ্রুত ফাঁসি চাওয়া? এই সমস্ত বিষয় কিন্তু অমীমাংসিত। এই গোটা বিষয়টা অমীমাংসিত। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্ব সুকান্ত মজুমদার, তিনি সিবিআই এর এই তদন্তের সম্পর্কে, তদন্ত যে করেছে সেই তদন্ত সঠিক নয়, তিনি তাদের সম্পর্কে রিপোর্ট করেছেন। সিবিআই তদন্ত অনাস্থা প্রকাশ করছেন নির্যাতিতার পরিবার। তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাচ্ছেন এই গোটা বিষয়টা নিয়ে। তারা মনে করছেন এই তদন্ত সঠিক নয়, এই তদন্ত অসম্পূর্ণ। বিরোধী দলনেতা এই রাজ্যের শুভেন্দু অধিকারী, তিনিও এ কথা বলছেন, এই তদন্ত অসম্পূর্ণ। এই তদন্তকে সম্পূর্ণ করে এই দোষীদের শাস্তি দেওয়া, সঞ্জয় রায়ের সঙ্গে আরও যারা যুক্ত এই গোটা ঘটনার সঙ্গে, তাদেরকে সামনে এনে শাস্তি দেওয়ার কাজ সিবিআই, সুপ্রিম কোর্টকে করতে হবে, তিনি এই দাবি জানিয়েছেন। সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজের খুন এবং ধর্ষণের ঘটনা, তার সঙ্গে ব্যাপক দুর্নীতির সঙ্গে এই খুন ধর্ষণের ঘটনার যোগ রয়েছে।
সন্দীপ ঘোষ এই গোটা ঘটনার হিমশৈলের চূড়া মাত্র, এর পেছনে বিরাট শক্তি রয়েছে, একটা বিরাট অপরাধপ্রবণ মানুষের একটা জোট রয়েছে, তারা রয়েছে পর্দার আড়ালে, তাদেরকে টেনে সামনে আনার কাজ এ রাজ্যের সামাজিক আন্দোলনের কর্মীদের, রাজনৈতিক আন্দোলনের কর্মীদের, সিবিআই, ইডি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রত্যেককেই কাজ করতে হবে। না হলে সমাজের মধ্যে এই ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। অপরাধীরা যদি নিরাপদে সমাজে থাকে, লুকিয়ে থাকতে পারে, তাহলে আগামী দিনে তারা এই পদ্ধতি অবলম্বন করে আরও বড় বড় ঘটনা ঘটবে, সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে, অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হবে এই রাজ্য। তাই আমাদের নজর থাকবে আগামী দিনে আর.জি. কর মেডিকেল কলেজকে কেন্দ্র করে, সন্দীপ ঘোষকে কেন্দ্র করে যে রহস্য তৈরি হয়েছে, এই চিকিৎসক কন্যাকে খুন এবং ধর্ষণের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় নয়, তার সঙ্গে আরও যারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে সকলের সামনে এনে তাদের বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের নজর থাকবে সেদিকে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ, আপনার কথা বলে। নমস্কার।